তৃষা, এই তৃষা, আর কতক্ষণ লাগবে তোমার? 5 মিনিট হয়ে গেছে তো। অনেক বসার ঘরে কখন থেকে পায়চারি করে যাচ্ছে। স্কাই ব্লু কালারের শার্ট আর জিন্সের প্যান্ট পরে দারুণ লাগছে লোকটাকে। শপিং করতে বেরোবে দুজন। তৃষার রেডি হতে প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেল, তবুও রেডি হওয়া হলো না এখনও তার। ছুটির দিন বলেই আজকে অনিকের সাথে বাইরে যাবে বলে ঠিক করেছে তৃষা। ঔষধ নিয়মিত চলছে অনিকের। আগের থেকে মানসিক স্বাস্থ্যের উন্নতিও ঘটেছে বটে। যতটুকু সমস্যা আছে ততটা তৃষা মানিয়ে নিয়েছে। চাইলে সহজেই সমস্যার অজুহাত দিয়ে তৃষা অনিককে ছেড়ে দিতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে এত সহজে কিভাবে ছাড়বে সে? আর যাই হোক, মানুষটা তো ভালোবাসার অভাবেই আজ এরকম হয়েছে। ভালোবাসার কাঙ্গালের মতো বড় কাঙ্গাল কি পৃথিবীতে আছে? তৃষা, তোমার 5 মিনিট আর শেষ হচ্ছে না আধ ঘন্টা থেকে। তৃষা হন্তদন্ত হয়ে বেডরুম থেকে বেরিয়ে এলো। হোয়াইট অ্যান্ড বেবি পিঙ্ক কালারের কম্বিনেশনের 3 পিস পরেছে তৃষা, সাথে ম্যাচিং করে বেবি পিঙ্ক কালারের হিজাবও পরেছে। বেচারি এখনও ওড়না নিয়ে টানাটানি করছে ঠিক করার জন্য। সেটা দেখে অনেক ফিক করে হেসে দিল। তৃষা মুখ বেঁকিয়ে বলল, অমন করে হাসার কি হলো শুনি? হাসবো না বলছো? হ্যাঁ, একদম হাসবে না আমার ওড়না ঠিক করা দেখে, দুষ্টু লোক একটা। অনেক তৃষার দিকে এগিয়ে গিয়ে ওড়নার হিজাব পিন মেরে দিল। হ্যাঁ, বউয়ের কাছে পৃথিবীর সব পুরুষই একটু একটু দুষ্টু তো বটেই। তা হলো মহারানীর? হলে চলুন, এগোতে হবে। অনেক হাত সামনে বাড়িয়ে দরজার দিকে ইশারা করে বলল। তৃষা মাথা নেড়ে হুঁ বলে এগোলো সেদিকে। এমনিতে শুক্রবারে সব জায়গায় একটু বেশি ভিড় থাকে। ছুটির দিনে সবাই আসে কেনাকাটা করতে, ঘুরতে। তৃষা অনিকের সাথে কথা বলে ঠিক করেছে সামনের সপ্তাহে বাবার বাড়ি যাবে তৃষা। অনিকও যাবে সাথে। সেই জন্য বাবার বাড়ির সবার জন্য দিনার জন্যই শপিং করতে এসেছে আজকে। শপিং মলে ঢুকেই প্রথমে শাড়ি কিনতে দাঁড়ালো তৃষা। রোগা সোগা একজন লোক দাঁড়িয়ে, উনি দোকানি। মামা, ইন্ডিয়ান তঞ্জুম জামদানি দেখান তো। ঠিক আছে। দোকানি একের পর এক শাড়ি বের করলো। দেখে শুনে দুটো শাড়ি পছন্দ করলো তৃষা, একটা নিজের জন্য আরেকটা তাহমির জন্য। ঠিক আছে মামা, প্রিন্ট কাঞ্জিভারাম কাতান শাড়ি দেখান কয়েকটা। মায়ের জন্য নেব তো, সুন্দর দেখিয়ে দিবেন। আচ্ছা। দোকানি আবারও প্রফেশনালভাবে কয়েকটি শাড়ি বের করলেন। যথারীতি পছন্দ করলো তৃষা, কিন্তু বিপত্তি বাঁধল দামের বেলায়। দোকানদার বলল, প্রিন্ট কাঞ্চিভারাম কাতান শাড়ির দাম 2500 টাকা। তৃষা বলছে 2000। এরকম কিছুক্ষণ দামাদামি করে নিজের মন মতো দামি শাড়িগুলো কিনে দোকান থেকে বেরিয়ে এলো তৃষা ও অনিক। গোটা সময় দোকানে দাঁড়িয়ে অনিক একটা কথাও না বলে বউয়ের দামাদামির ট্যালেন্ট দেখছিল। বাইরে আসতেই মুখ খুলল সে। তোমাকে শপিং করতে নিয়ে না আসলে তো জানতে পারতাম না 1000 টাকার জিনিস 500 টাকায় পাওয়া যায়। তৃষা বিজয়ীর হাসি হেসে বলল, তাহলে এরপর থেকে সবসময় আমাকে নিয়ে শপিং করতে বের হবেন। ঠিক আছে, চলুন মহারানী, অন্য দোকানে যাই। বাকি কেনাকাটা সারতে অন্য জায়গায় যাচ্ছে দুজন। আসবে বলার পরেও কেটে গেছে একদিন। আয়ান আসেনি গতকাল রাতে। সেই নিয়ে অনিমার মন খারাপ হয়ে গেছে খুব। রাতে খাওয়া দাওয়ার শেষে মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করে আছে মেয়েটা। সামনেই রেজাল্ট দিবে এসএসসি পরীক্ষার, সেই নিয়েও একটু আধটু চিন্তা হচ্ছে তার। তবে বড় টেনশনের নাম হলো আয়ান স্যার। হঠাৎ বাড়ির সামনের রাস্তায় নজর পড়ল অনিমার। শটান হয়ে দাঁড়িয়ে আছে আয়ান, হাতে সাদা কাগজে কালো কালি দিয়ে লেখা আসব। অনিমা ভেংসি কেটে ঘরে গিয়ে ফোন হাতে নিয়ে দেখল আয়ান এর মধ্যে কয়েকবার কল করেছিল। অনিমা ফোন হাতে নিয়ে আবারও ব্যালকনিতে এসে দাঁড়ালো, কিন্তু সামনে তাকিয়ে আর আয়ানকে দেখতে পেল না। অনিমা, হঠাৎ আয়ানকে দেখে চমকে উঠল অনিমা। আয়ান ব্যালকনির বাম পাশে দাঁড়িয়ে আছে হাসি মুখে। এত জলদি দেয়াল টপকে পাইপ বেয়ে কীভাবে উঠল লোকটা? তুমি এত জলদি কিভাবে এলে? যেভাবে তুমি আমার মনে প্রবেশ করেছিলে ঠিক সেভাবে। আয়ান এগিয়ে এসে সামনে দাঁড়ালো অনিমার। অনিমা মুচকি হেসে সময় নিল না আয়ানের কোলে উঠতে। বাচ্চাদের মতো দুপাশে পা দিয়ে জড়িয়ে হাত দিয়ে গলা আঁকড়ে ধরে ঝুলে আছে অনিমা। আয়ান রাগ করল না, ওভাবেই হেঁটে গিয়ে বিছানায় বসল। অভ্যস্ত হয়ে গেছে অনিমার এই অদ্ভুত কাজকর্মে। তবুও মাঝে মধ্যে বিরক্ত লাগে, কিন্তু আবার না এসেও পারে না।
প্রেমের জ্বালা কি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে আয়ান। অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানের দিকে। আয়ানও চুপ করে আছে ও কি করে সেটা দেখতে। তোমার কি আমাকে কিস করতে ভাল লাগে না? অনিমা ঠোঁট উল্টে বলল কথাটা। চেহারার অভিব্যক্তি দেখে না হেসে পারল না আয়ান। হাসল মৃদু। ললাটের ঠোঁট ছুঁয়ে দিল অনিমার। অনিমা তাতে টিউবলাইটের মতো জ্বলে উঠল। এই তো করলাম কিস। তুমি আমার আস্ত এক ভালোবাসার রেশ। তোমার সব কিছুই ভালো লাগে, তো মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যায়। মেজাজ কেন খারাপ হবে ভালো লাগে থাকলে? তাও ঠিক। আয়ান ভাবনায় ডুবছে এমন মনে হলো অনিমার। ধফাস করে শুইয়ে দিল আয়ানকে। বুকে নাক ডুবিয়ে ঘষতে শুরু করলো মেয়েটা। আয়ানের সমস্ত শরীরে অজানা শিহরণ বয়ে যাচ্ছে। আলতো করে কোমরে চেপে ধরল আয়ান। অনিমা তার নাকের গতি বাড়িয়ে দিল। সাথে হাত দিয়ে আয়ানের চুলগুলো দলাইমলাই করতে লাগলো। কেমন একটা ঘোরের মতো লাগছে আয়ানের। অনিমার খোলা চুলের শ্যাম্পুর ঘ্রাণে অন্যরকম কিছু ফিল হচ্ছে আজ। কিন্তু আয়ান নিজেকে আজকে সামলে নিল। আলগা করে দিল কোমরের চাপ। অনিমা মাথা উঁচিয়ে তাকালো আয়ানের দিকে। কি হলো, ছাড়লে কেন? ধরাধরি হাল লাগে খালি। ঠিকঠাক মতো ধরলে সহ্য করতে পারবে? সরো তুমি, ভাল লাগে না বাল, সব সময় এমন করো, ধুর। অনিমার হতাশা দেখে আয়ানের ঠোঁট কামড়ে হাসল একটু। আর তাতেই অনিমা গেল আরও ক্ষেপে। হঠাৎ করে এগিয়ে এসে ঠোঁটে আলতো করে কামড় দিল মেয়েটা। আয়ান বরফের মতো জমে গেছে যেন। পুরুষ মানুষ মেয়ে হয়ে এত আশকারা দিলে সামলানোর ক্ষমতা থাকে কতক্ষণ? অনিমা কাছে আসলেই এসব না করে সুন্দর করে কথা বলতে পারো না? মাঝে মধ্যে তো গানও শোনাতে পারো। অনিমা উঠে বসেছে। আয়ান শুয়ে আছে। কি মনে হলো মেয়ের, হঠাৎ করে হাসতে লাগলো। আয়ান গেল ঘাবড়ে। কে জানে এই পাগলি কিসের জন্য হাসছে। গান শুনবে? আগ্রহ সহকারে জিজ্ঞেস করলো অনিমা। আয়ান শান্তভাবে বলে, হ্যাঁ, তবে আস্তে আস্তে। তোমার বাবা যাতে না শোনে। আমাদের এইভাবে সময় কাটানো মোটেও ভালো নয়। অনিমা আয়ানের শেষের কথাগুলো জাস্ট পাত্তা না দিয়ে গান গাইতে শুরু করলো। বসন্ত যাই যাই করছে, গ্রীষ্মকাল সামনে। রোদের তেজ বেড়েছে আজকাল। আবার মাঝে মাঝেই হঠাৎ করে আকাশে ঘন কালো মেঘের আনাগোনা দেখা যায়। সময়টা কালবৈশাখীর। দেশের বিভিন্ন প্রান্তে ঝড়ে ক্ষয়ক্ষতি হচ্ছে। এর মধ্যে সিলেট শহরে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষজন। ঘরবাড়ি থেকে শুরু করে গাছপালা, পশু পাখি, মানুষ ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ঝড়ের শিলাবৃষ্টিতে। তৃষার বাবার শরীরটা খারাপ যাচ্ছে আজকাল। ছেলে মেয়েদের জন্য চিন্তা বেড়েছে। সব কিছু নিয়ে তৃষার মায়ের মন মেজাজ খারাপ থাকে। আয়ানের মাস্টার্স কমপ্লিট হলো দেখতে দেখতে। তৃষারও গ্রাজুয়েশন শেষ। আয়ান চেষ্টা করছে একটা মোটামুটি ভালো চাকরি পাওয়ার। কিন্তু এ শহরে চাকরি যে সোনার হরিণ। পেতে কপাল লাগে, তার চেয়ে বেশি যেটা সেটা হলো মামার জোর, অর্থাৎ টাকা। অনিমাকে নিজের করে পেতে হলে নিজেকে ভালো একটা পজিশনে নিতে হবে। সেই সাথে পরিবারের দায়িত্ব নিতে হবে আয়ানকে। তহমি আর সহনের সম্পর্ক চলছে সমান্তরালভাবে। কিন্তু তৃষা ভালো নেই। ঔষধপত্র খেয়ে দিয়ে সুস্থ হলেও মাঝে মধ্যে অদ্ভুত আচরণ করে অনেক। এই যেমন বাসায় মেহমান এলে সাবধানে চলাফেরা করতে বলে, অথবা বাইরে গেলে ভয় পায় যদি কেউ তৃষাকে পছন্দ করে ফেলে। সত্যি বলতে সেগুলো হয়তো তেমন কিছু না, কিন্তু তৃষার ধৈর্য শক্তি ফুরিয়ে গেছে। এই টক্সিক রিলেশনশিপ আর ভালো লাগছে না তার। নিজেকে জেলখানার কয়েদি মনে হয়। সেইবার বাবার বাড়ি গিয়েছিল অনিককে নিয়ে। মোটামুটি 2 দিন ঠিকঠাক ছিল সব, কিন্তু তৃতীয় দিন ঝামেলা হলো সহনের এক বন্ধুকে নিয়ে। বেচারা শাকিল এসেছিল বন্ধুর সাথে তার শ্বশুর বাড়ি, কিন্তু অনিক তার সাথে খারাপ আচরণ করে। ফলশ্রুতিতে তৃষার নাক কাটা গিয়েছিল বাবার বাড়ির লোকজনের সামনে। এই অশান্তি নিয়ে দিন অতিবাহিত হচ্ছে মেয়েটার। অনেক রাত হলে শিশুদের মতো কাঁদে মাঝে মধ্যে, কিন্তু তৃষার সেসবেও অসহ্য লাগে। অন্য ঘরে গিয়ে ঘুমায় সে। অনেক একা ঘরে চিৎকার করে, আবার মাঝে মধ্যে চুপচাপ সারা রাত বসে থাকে। তবে তৃষা তার বাবার বাড়িতে এখনও জানায়নি এসব অনেকের মেন্টাল ডিসঅর্ডার। ওনারা ভেবেছিলেন তৃষাকে নিয়ে ওভার পজিটিভ বলেই শাকিলের সাথে ওরকম আচরণ করেছিল অনিক। গোধূলির আলোয় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তাহমি। আজকের আকাশটা যেন অন্যরকম সুন্দর লাগছে।
লাল আভায় ছেয়ে গেছে আকাশ। মৃদু মন্দ বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে শরীর। শহনকে ভীষণ মিস করছে। দুদিন হলো শহরের বাইরে গেছে মানুষটা। যদিও অফিসের কাজের জন্য গেছে, তবুও মনটা অস্থির লাগছে তাহমির। ইস, 2 দিন ধরে মানুষটার সাথে ঝগড়া খুনসুটি কিচ্ছু করা হয়নি। আনমনে এসব ভাবতে ভাবতে হঠাৎ ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাসে চমকে উঠল তাহমি। তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখল শহন দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে তার দুষ্টু হাসি। তাহমি হাঁপ ছেড়ে বাঁচল যেন। বাড়িতে তো শহন ছাড়া অন্য কেউ আসার কথাই নয়, তবুও ঘাবড়ে গিয়েছিল সে। কেমন দিলাম বলতো? ছাই দিয়েছিস, কচু দিয়েছিস, ভয় পেয়ে গিয়েছিলাম। তাহমি ভেংচি কেটে বলল। শহন ঠোঁট প্রসারিত করে হেসে জড়িয়ে ধরল তাহমিকে। তাহমি মুখ গুজে দিল তার বুকে, যেন শান্তির নীড় খুঁজে পেল বহুদিন পরে। ইস, আমার রণচন্ডী বউটা এতটুকুতে ভয় পেয়ে গেল কিভাবে? তাহমি আস্তে কয়েকটা ঘুষি মারল শহনের বুকে। শহন খিলখিল করে হাসছে। কতটা জার্নি করে এসেও কোনো ক্লান্তি নেই তার। তাহমিকে কাছে পেয়ে তার সমস্ত বিষাদ মুছে গেছে। শয়তান লোক একটা, যাও ফ্রেশ হয়ে আসো, আমি গিয়ে খাবার দিচ্ছি। ঠিক আছে। তাহমি নিজেকে শহনের থেকে সরিয়ে তোয়ালে আর লুঙ্গি বের করলো তাহমি। শহন সেগুলো নিয়ে এগোলো ওয়াশরুমের দিকে। রাতের খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে ফোন নিয়ে ঘাটাঘাটি করতে ব্যস্ত আয়ান। হঠাৎ অনিমার বাবার নাম্বার থেকে কল আসায় শোয়া থেকে উঠে বসলো ছেলেটা। রীতিমতো ভরকে গেছে সে। অনিমার সাথে তার সম্পর্কের বিষয় কিছু জেনে গেল না তো? কিভাবে জানলো? গত 6 মাস ধরে রাতে অনিমার কাছে যায় না আয়ান। একদিকে ধরা পড়ার ভয়, অন্যদিকে নিজের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় অনিমার কাছে যাওয়া বন্ধ করেছিল আয়ান। তবে দিনে প্রায় ঘোরাঘুরি করে। রাস্তায় বসে তো আর অনিমা ওরকম পাগলামি করতে পারে না। আর একটু আধটু অভিমান করে, তবে সেটা মানিয়ে নিয়েছে আয়ান। কল বেজে যাচ্ছে। এখনই রিসিভ না করলে কল কেটে যাবে। তড়িঘড়ি করে কলটা রিসিভ করে ফোন কানে ধরল আয়ান। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আয়ান দম নিল একটু। ভদ্রলোকের গলা শুনে ভয়ের কিছু মনে হচ্ছে না। আলহামদুলিল্লাহ, তবে বাবার শরীরটা মাঝে মধ্যে খারাপ হচ্ছে ইদানিং। ডাক্তার দেখিয়েছো? জি। বেশ, তাহলে ঠিক মতো খেয়াল রেখো ওনার। আচ্ছা শোনো, তোমাকে যে কারণে কল দিলাম। জি বলুন আঙ্কেল। তুমি অনিমাকে পড়িয়েছিলে বলেই মেয়েটা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল। তাই তোমার যদি সমস্যা না হয়, এখনও যদি পড়াতে ভালো হতো। মামরা মেয়েটা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক, এটাই চাওয়া বাবা। অনিমার বাবাকে সব সময় ভালো লাগে আয়ানের। ভদ্রলোকের টাকা পয়সা থাকলেও কোনো অহংকার নেই মোটেও। সিনেমার নায়িকাদের বাবাদের মতো হম্বিতম্বি করেন না। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। অনিমাকে পড়াতে গেলেই তো জ্বালিয়ে মারবে আবার। মেয়েটা বড্ড জ্বালাতন করে। বিয়ের পর যে কিভাবে সামলাবে সেই নিয়ে মাঝে মধ্যে চিন্তায় পড়ে যায় আয়ান। আয়ানের নীরবতায় অনিমার বাবা ফের বললেন। কিছু বলছো না যে বাবা? জি আঙ্কেল, সমস্যা নেই আমার। যাক, আলহামদুলিল্লাহ। তবে কাল থেকে পড়াতে এসো, বিকালের দিকেই। আমি তো তখন বাসায় থাকবো না, তাই দেখা হবে না কাল। ঠিক আছে, সমস্যা নেই। বেশ, তাহলে রাখছি আমি। আল্লাহ হাফেজ। অপর প্রান্ত থেকে কল কেটে দিলেন ভদ্রলোক। মধুর জ্বালায় পড়েছে আয়ান। তবে এবার অনিমা বেশি পাগলামি করলে একেবারে আদরের স্বাদ ঘুচিয়ে দিবে আয়ান। একদিন আদর করলে বুঝবে মজা। এইভাবে আনমনে হাসলো আয়ান। এই শোন শোন, হ্যাঁ বল। বলছিলাম যে আমাদের একটা বেবি হলে কেমন হতো? শহন ফোনের দিক থেকে দৃষ্টি সরিয়ে তাহমির দিকে দৃষ্টিপাত করল। তাহমি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শহন একটু সময় নিল, তারপর তাহমির মাথায় গাঁটটা মেরে বলল, তুই নিজে আগে বড় হ, তারপর বেবির কথা বলিস। তাহমিও তো চুপ থাকার মেয়ে না। যে হাত দিয়ে গাঁটটা মেরেছিল শহন, সেই হাত উঁচিয়ে ধরে দিল এক কামড় বসিয়ে। শহন উহ করে উঠল, হাত ধরে সরিয়ে নিয়ে বলল, দেখ তোর অবস্থা, এই জন্য তো বললাম তুই নিজে আগে বড় হ। নিজেও তো দাঁতটা বাচ্চাদের মতো কামড়ে দিস। ভালো হচ্ছে না কিন্তু শহন। শহন তাহমির নাকে নাক ঘষে দিল, পুলকিত চিত্তে শুধাল, খারাপের কি হচ্ছে? এখন হবে, কি হবে? তোর বাচ্চা হবে। শহন জোরে হেসে উঠল।
তাহমি এক ধাক্কায় সোজা করে শুইয়ে দিল সহনকে, তারপর গায়ের ওপর চড়ে বসল। সহনের মন তো উড়ু উড়ু করছে এখন। মেয়েটা খেপে গেলেই এমন দুষ্টু মিষ্টি আদর পাওয়া যায়। সিজার করবি? এর জন্য পেটের উপর বসলে? অন্য কিছু করব। শুকনো ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল তাহমি। সহন থমকে গেল সেটা দেখে, হৃদয়ে আনচান করতে লাগলো। কিসের একটা তারা অনুভব করলো সমস্ত শরীরে। তাহমি ঝুঁকে ললাটের ঠোঁট শুইয়ে দিল সহনের। সহন সময় নিল না, নিজে থেকেই ঠোঁট ডুবিয়ে দিল তাহমির ঠোঁটে। আবসিত হয়ে চোখ বন্ধ করে রইল অনেকক্ষণ। সন্ধ্যা নেমেছে, পাখিরা নিজ নিজ গন্তব্যে উড়ে যাচ্ছে। শহরের যন্ত্র মানবেরা কর্মক্ষেত্র থেকে বেরিয়ে যার যার বাসার দিকে এগোচ্ছে। সারাদিন কাজ করে এই সময়টাতে সবাই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত হয়ে ওঠে। আতাউল খানও তার ব্যতিক্রম নন। অফিস থেকে বেরিয়ে নিজের প্রাইভেট কারে চেপে বসেছেন ভদ্রলোক। ড্রাইভার গাড়ি চালাচ্ছে সাবধানে। অফিসে আজ একটা বড় ডিল হয়েছে, সেজন্য ভদ্রলোকের মনটা বড্ড চনমনে আজ। সবার জন্য আইসক্রিম আর ফুচকা কিনে নিয়েছেন অফিস থেকে বেরিয়েই। 5 মিনিট বাদেই বাড়ির সামনে পৌঁছাবেন। বসার ঘরে বসে লুডো খেলছে ছেলের বউ ও শাশুড়ি। সহন অবশ্য পাশে বসলেও তার মনোযোগ টিভিতে খেলার সংবাদের দিকে। মামুনি হবে না, হবে না, হবেই না বললাম। তাহমি উত্তেজিত হয়ে গেছে। খেলায় টান টান উত্তেজনা এখন। শেষে একটা গুটি আছে দুজনেরই। ফরিদা খানের ঘন ঘন 6 পড়ছে বলে তাহমির সন্দেহজনক আপত্তি। ফরিদা হাসলেন তাহমির কথায়, আবারও 6 মারলেন তিনি। পরপর 2 ছক্কা 2। কেন হবে না? আমি তো ইচ্ছে করে ছক্কা মারি না, এমনি পড়লে কি আমার দোষ? উফ মা, তোমরা একটু আস্তে কথা বলবে? একটু মন দিয়ে খবরটা তো শুনতে পারছি না। সহন ওদের উচ্চস্বরে কিছুটা বিরক্ত হয়ে বলল। তাহমি উঠে গিয়ে টিভির প্লাগ উঠিয়ে ফেলে ভ্রু উঁচিয়ে বলে, এখন ঘরে গিয়ে ফোনে যত ইচ্ছে খবর শোন যা। ওনার জন্য আমার মুখে পুরো পেটে থাকবো মনে হয়। হ্যাঁ, তা আমি টিভি অন কর বললাম, নইলে কিন্তু তোর খবর আছে। তুই যা, নয়তো খবর আছে তোর। তো টিভি অন কর বলছে, এক্ষুনি করবি, 1 সেকেন্ড সময় দিব না। তাহমি ঠোঁট টিপে হেসে বলল, তোর সময় লাগবেও না আমার। ওই বসলাম আবারও খেলতে, পারলে টিভি অন করিস, বুঝিয়ে দিব মজা। এদের ঝগড়া দেখে ফরিদা নিঃশব্দে হেসে যাচ্ছেন। মাঝে মধ্যে ইচ্ছে করে তাহমিকে বলবে তার একটা নাতি নাতকুর লাগবে, কিন্তু এই মেয়ে তো নিজেই এখনও বাচ্চাদের মতো করে। সে আবার কিভাবে একটা বাচ্চা ক্যারি করবে? অবশ্য বয়স অনুসারে বেবি নেওয়ার মতো আর লালন পালন করার মতো ক্ষমতা আছে তাহমির। ফরিদার ভাবনার আর তাহমির ও সহনের ঝগড়ার ব্যাঘাত ঘটল কলিং বেলের আওয়াজে। নড়ে চড়ে উঠল দুজন। ফরিদা উঠে গিয়ে দরজা খুলে দিলেন। বাবাকে ঢুকতে দেখে তাহমি ও সহন দুজনেই ভদ্র হয়ে বসে আছে। দেখে কেউ বলতে পারবে না এরা দুজন একটু আগে ঝামেলা করছিল। ফরিদা, এই আইসক্রিমগুলো তোমরা আগে খেয়ে নাও, তারপর ফুচকা খেও। ওদের দাও, তুমিও খাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আতাউল ফরিদার হাতে খাবারগুলো দিয়ে বললেন। হ্যাঁ, যাও তাহলে। ফরিদা হাতে হাতেই আইসক্রিম দিল তাহমি ও সহনকে। আইসক্রিম আর ফুচকা সবারই ভীষণ প্রিয়। তাহমির হঠাৎ করে তৃষার কথা মনে পড়ল। মেয়েটা ভীষণ আইসক্রিম পাগল। অনিমাকে পড়াচ্ছে প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে। এর মধ্যে আয়ানকে অনেকভাবে জ্বালিয়ে মেরেছে অনিমা। কখনো টেবিলের নিচ থেকে পা দিয়ে পা ঘষে, আবার কখনো হুটহাট জড়িয়ে ধরে কিস করে। লেখাপড়া থেকে তার আয়ানের দিকে মনোযোগ প্রবল। নেহাত অনিমার বাবা ভালো এবং ব্যস্ত মানুষ বলেই সব কিছু টের পাননি এখনও। কিন্তু টের পেতে কতক্ষণ? একজন বেকার ছেলের সাথে কোনো পরিবার তাদের মেয়েকে বিয়ে দিতে চায় না, চাইবে না। এটাই সমাজের স্বাভাবিকতা। রাতের নিস্তব্ধতা গ্রাস করেছে শহরকে। আয়ান আজ নিজে থেকেই রাতে আসবে বলেছিল অনিমাকে। সেজন্য তো অনিমা মহা খুশি। কখন থেকে সেজেগুজে বসে আছে আয়ানের জন্য। বলল 5 মিনিটে আসছে, 6 মিনিট হলো তবুও আসার নাম নেই। ঘড়ির দিকে তাকিয়ে হিসেব করছে সে। হঠাৎ ব্যালকনিতে কিছু একটা পড়ার শব্দে নড়ে উঠল অনিমা, কিন্তু পরক্ষণেই বুঝল নিশ্চিত আয়ান এসেছে। হ্যাঁ, আয়ান এলো ঘরে। বাহ, আজকে তো সাজগোজ। আয়ান অনিমার পাশে বসে জিজ্ঞেস করল। অনিমা সময় নিল না উত্তর দিতে। আয়ানের কোলে উঠে বসে বলল, তুমি নিজে থেকে দেখতে এলে তাই? আমি তো আজকে শুধু দেখতে আসিনি। আয়ান অনিমার কোমরে বাম হাত রেখে বলল।
ডান হাত অনিমার ঘাড়ে আলতো করে ছুঁতে ব্যস্ত। কি করতে এলে তাহলে? তোমাকে আদর করব, অতটা কাছাকাছি যাব যতটা কাছে গেলে তুমি তৃপ্তি পাবে। আয়ান হেসে বলল। অনিমা ঘাবড়ে গেল কিছুটা। আয়ানের স্পর্শ কেমন লাগছে হুট করে। অনিমা উঠতে চাইল কোল থেকে, কিন্তু আয়ান ছাড়ল না। আদর করো, ঠিক আছে, কিন্তু কিসের তৃপ্তি? শুধু কিস করলে আর ছড়িয়ে ধরলে হবে? আজ তোমাকে অন্য কিছু দেব। ছাড়ো, আমি উঠবো আয়ান। কেন? এইভাবে আদর করলেও তো চমৎকার হবে। এইভাবেই শুরু করি, চলো। অনিমা লজ্জায় নুইয়ে গেল, চোখ তুলে তাকাতে পারছে না আয়ানের দিকে। চেনা আয়ানকে বড্ড অচেনা লাগছে আজ, ভয় লাগছে মেয়েটার। হঠাৎ করেই মনে পড়ে গেল বান্ধবীর কথা। কদিন আগে বান্ধবীর বয়ফ্রেন্ড জোর করে ধর্ষণ করেছিল বান্ধবীকে। অনিমা খুব ছটফট করতে শুরু করেছে এখন, চেহারায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। আয়ান, এসব কিছু করবো না, প্লিজ ছাড়ো। তুমি তো বলো তোমাকে আদর করি না, সারাক্ষণ পাগল হয়ে থাকো। আসো, সব কষ্ট ভুলিয়ে দিচ্ছি। আয়ান কোমর থেকে উদর থেকে ধীরে ধীরে বক্ষ বিভাজনে এসে থামল তার হাত। অনিমা করুণ চোখে তাকিয়ে আছে আয়ানের দিকে। আয়ান বুঝল না কিছু। পেছন থেকে কামিজের চেইন খুলে ফেলল একটানে। অনিমার দু চোখ ছলছল করছে। আয়ানের দৃষ্টি এড়ায়নি সেটা। আমি এসব করতে চাই না, প্লিজ জোর করো না। আমার ভীষণ খারাপ লাগছে তোমার স্পর্শ। ভয় লাগছে? অনিমা চুপ করে রইল আয়ানের প্রশ্নে। ততক্ষণে চোখ গড়িয়ে জল আয়ানের হাতে পড়েছে। বিষয়টা আর এগোলো না আয়ান। কামিজের চেইন আটকে কোল থেকে পাশে নামিয়ে বসালো অনিমাকে। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে অনিমা। আয়ান হাসছে ওর অবস্থা দেখে। বাচ্চা মেয়ে এমনিতেই উতলা হয়ে থাকে, অথচ জানেই না এত উতলা হলে কি করতে হয়। এটাও জানে না পুরুষ মানুষকে এতটা পোড়াতে নেই। পোড়াতে গেলে যে নিজেকেও পুড়তে হবে সেসব বোঝার ক্ষমতা অনিমার নেই। আয়ান বিছানা থেকে উঠে টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি এনে দিল অনিমাকে। অনিমার সময় নিল না পানি পান করতে। ঢকঢক করে সবটুকু পানি নিঃশেষ করে ফেলল। আয়ান একটু দূরে সরে বসেছে, সময় দিল কিছুটা অনিমাকে, যাতে স্বাভাবিক হতে পারে। মিনিট পাঁচেক পরে অনিমাকে টেনে আবারও নিজের কোলে বসালো। অনিমা চুপ করে আছে, চোখে চোখ রাখছে না। খুব বেশি খারাপ লেগেছে? সরি অনিমা, আমি আসলে ইচ্ছে করে এমন করেছি। অনিমা চোখ তুলে তাকালো আয়ানের দিকে, কিছুটা ফুঁপিয়ে কেঁদে উঠল। আয়ান বুকে জড়িয়ে নিল, মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে ফের বলল, লক্ষ্মী ঠিক এত না, আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম সবসময় আমার নিজেকে নিয়ন্ত্রণ করা কতটা কষ্টকর হয়। তুমি বোঝো না, সবসময় ওরকম পাগলামি করলে আমি লাগাম ছাড়া হয়ে যাই। পুরুষ মানুষ আমি, নিজের প্রেমিকের এত কাছাকাছি এসে আজকারা পেয়েও নিজেকে সামলে রাখি কেবল তোমাকে পবিত্র হয়ে পাবো বলে। তুমি একটু সহ্য করবে না? পাগলামি করো, কিন্তু এমনভাবে নিজেকে আমার সাথে আনবে না যাতে আমার সমস্যা হয়। অনিমা কিছুটা শান্ত হয়েছে। বিষয়টা বুঝতে সময় লাগলেও এখন বুঝে গেছে আয়ান তার সাথে খারাপ কিছু করতো না। নিজেকে সামলে নিয়ে আয়ানের দিকে তাকালো অনিমা। ক্ষীণ স্বরে নিজের ভুল বুঝতে পেরে বলল, আমি বুঝতে পারিনি আয়ান, আর কখনো ওরকম করব না। এভাবে রাতে ঘরে আসার জন্য জোরাজোরিও করব না। আয়ান আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল অনিমার ললাটে, হেসে বলল, তুমি দুষ্টুমি না করলে আমার ভালো লাগবে না। তুমি নিজেকে সামলে চলবে যাতে আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট না হয়। আচ্ছা, ভয় পেয়েছো খুব? হুম। কষ্ট পেয়েছো? না। কি করলে ভয় কমবে? জড়িয়ে থাকো 2 মিনিট। অনিমার কথায় জোরে হেসে উঠল আয়ান, যার স্পর্শে ভয় পেয়েছে, আবার তাকেই বুকে জড়াতে চাইছে। ভয় লাগবে না? হুম। বুকে না জড়ালে মনটা শান্ত হবে কিভাবে? জানো না ব্যথা যে দেয়, আমরা তার বুকে মাথা রেখে অশ্রু বিসর্জন দিতে পছন্দ করি। আয়ান আলগোছে জড়িয়ে নিল অনিমাকে, পিঠে হাত বুলিয়ে দিল একবার। বাপ্পা, একেবারে বড়দের মতো কথা বললে। আমি কি ছোট আছি? কলেজে ভর্তি হব কদিন বাদেই। ও, কলেজে ভর্তি হলে যে বড় হয় আগে জানা ছিল না। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজে লাফিয়ে উঠল অনিমা। চোখের পলকে আয়ানের কোল থেকে নেমে দাঁড়ালো। দরজার বাইরে ওর বাবা ডাকাডাকি করছে। আয়ানও ঘাবড়ে গেছে। অনিমা, কার সাথে কথা বলছো? ভেতরে কে হাসছে? গুরুগম্ভীর কণ্ঠে ডেকে যাচ্ছে অনিমার বাবা। আয়ান ঘামছে রীতিমতো। অনিমাও চুপ করে দাঁড়িয়ে আছে।
কি করবে বুঝতে পারছে না কেউই, কিন্তু এভাবে চুপ করে থাকলে ঝামেলা বাড়বে বলে কমবে না। অনিমা, আমি স্পষ্ট শুনেছি ভিতর থেকে কোনো ছেলের হাসির শব্দ আসছিল, তাই অহেতুক দেরি না করে দরজা খুলে দিলেই ভালো হয়। অনিমা ও আয়ান বুঝতে পারছে আজকে মহাপ্রলয় হবে। কিভাবে সামলাবে সেসব আয়ান। ঘড়িতে সময় রাত 3:15। বিছানার মাঝখানে বসে আছে তৃষা। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। অনেক পাশের ঘরে ঘুমায় এখন। দিনে দিনে সম্পর্কে দূরত্ব বেড়েছে। একটা সময় সব কিছু এতটাই অসহ্য লাগছিল তৃষার যে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে দূরে সরে এসেছে সে। শুধু বাইরের লোকজনের সামনে ওরা নিজেদের সাথে কথা বলে, এমনিতে কেউ কারোর সাথে কথা বলে না। তবে অনেক আগের মতো তৃষার কাছাকাছি আসতে চায় না এখন। বিষয়টা নিয়ে তৃষা মাঝে মধ্যে ভাবে, কিন্তু তেমন সিরিয়াস ভাবেও না। বিছানা থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলল তৃষা। আজকে হঠাৎ অনেকের জন্য ভীষণ মায়া হচ্ছে তার। যাই হোক, মানুষটা তো ভালোবাসা হারিয়ে ফেলার ভয়েই এমন আচরণ করে। তৃষা অনেকের ঘরের সামনে গিয়ে দেখে দরজা খোলা আছে, তবে রুম অন্ধকার। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ঘরে ঢুকল তৃষা। বেজরা তৃষার ওড়না বুকের ওপর রেখে ঘুমাচ্ছে। তৃষার দু চোখ ছলছল করে উঠল। কি করবে সে? একবার তো চায় সব কিছু মানিয়ে নিয়ে থাকবে, কিন্তু অনেকের পাগলামি শেষ পর্যন্ত আর সহ্য করতে পারে না। আবার একেবারে ছেড়ে দিতেও তো পারছে না তৃষা। তৃষা ফোনটা বালিশের পাশে রাখল। এখন ঘরে অল্প স্বল্প আলো দেখা যাচ্ছে। স্যান্ডো গেঞ্জি পরা অনেক, পরনে লুঙ্গি, মাথার ওপর সিলিং ফ্যান ঘুরছে অবিরত। তৃষা কি মনে করে হঠাৎ অনেকের কপালে ঠোঁট ছুঁয়ে দিল, তারপর নাকের ডগায়, তারপর গালে, পরিশেষে অধর কোণে ছোয়ালো ওষ্ঠ। অনেকের ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই এভাবে তৃষাকে কাছাকাছি দেখে চমকালো সে, কিন্তু কিছু বলল না, নিষ্ক্রিয় হয়ে শুয়ে রইল। তৃষার কেমন ঘরের মতো লাগছে। দীর্ঘদিন প্রিয়তমকে কাছাকাছি পায়নি সে, তাই আজ না চাইতেও মন আজ অন্য কিছু চাইছে। অনেক ভালো করে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে তৃষার মতিগতি কী। তৃষা নিজের ওড়না খুলে বিছানার এক পাশে রাখল, তারপর অনেকের পাশে শুয়ে পড়ল। অনেকের ইচ্ছে করছে স্ত্রীকে আলিঙ্গন করতে, কিন্তু তার চেয়ে ভয় হচ্ছে দ্বিগুণ। যদি আবারও রেগে গিয়ে কিছু বলে তৃষা, কিংবা বিরক্ত হয়। না, এই ভেবে নিজের মনকে শান্ত করার চেষ্টা করলো অনিক। তৃষা অনিকের বুকের ওপর হাত রেখে চুপ করে শুয়ে রইল। অনিকও চুপ করে আছে। কি হয়েছে তৃষা, কিছু লাগবে? অনিকের সহজ সরল প্রশ্নে হকচকিয়ে গেল তৃষা। লোকটার কথা শুনে তো মনে হচ্ছে না এখন তার সমস্যা আছে কোনো, অথচ একটু বাইরের কেউ এলেই শুরু করে পাগলামি। তৃষা সেসব ভুলে মাথা নেড়ে বলল, কি, আমাকে নাকি অন্য কিছু? আপনার কাছে যখন এসেছি তখন আপনাকেই লাগবে। সহ্য করতে পারবে পাগলামি? এভাবে বলবেন না, আমার ইতস্ত লাগে ভীষণ। অনেক উত্তর পেয়ে গেছে। তৃষাকে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে মিশিয়ে নিল সে। বন্ধুর সহযোগিতা নিয়ে ভালো ডাক্তার দেখিয়ে বেশ কিছুদিন যাবৎ ঔষধ সেবন করেছে অনেক। এবার সে নিজে থেকেই চাচ্ছে সুস্থ হতে, কারণ এই অসুস্থতা নিয়ে তার পক্ষে তৃষাকে আটকে রাখা সম্ভব নয়। অতীতের প্রভাব বর্তমানে ফেলে সব কিছু নষ্ট করতে চায় না অনেক। ভোর হতেই মায়ের নম্বর থেকে কল আসায় বুকটা ধুকধুক করতে শুরু করেছে তাহমির। ফোন হাতে নিয়ে সেদিকে তাকিয়ে আছে মেয়েটা। শাহন আলতো করে তাহমিকে ধাক্কা দিয়ে বলল, কল রিসিভ করছিস না কেন? হয় কথা বল, নয়তো সাইলেন্ট করে রাখ। ঘুমোতে দে, রাতে ঘুমোতে দিস নে। শাহনের কথায় মেজাজ বিগড়ে গেল তাহমির। পিঠে এক কিল বসিয়ে দিল সে। অসভ্য তুই একটা। মনে হচ্ছে আমি জোর করে তোকে ঘুমোতে না করেছিলাম। আম্মা কল দিছে, কথা বলে নিচ্ছি দাঁড়া। শাহন তাহমিকে ছেড়ে অন্যদিকে ফিরে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে। তাহমি কল রিসিভ করে ফোন কানের কাছে ধরে বলল, আসসালামু আলাইকুম মা, কি খবর তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। খবর ভালো নাকি খারাপ আমি নিজেও বুঝতে পারছি না। তোর আদরের ভাই যা করছে তাতে শান্তিতে আর থাকতে পারছি কোথায়? তার উপর তৃষার জন্য তো চিন্তা আছেই। তাহমি মায়ের কণ্ঠে স্পষ্ট অভিযোগ শুনতে পাচ্ছে। কি করলো আয়ান? কেন মা, আয়ান কি করেছে? কি করেছে আমি নিজেও জানি না। মিনিট 10 আগে ওর ছাত্রীর বাবা কল দিয়েছিলেন, বলল ওনাদের বাসায় যেতে এখুনি। আমি এবং তোর বাবা যাই। হায়ান নাকি সারা রাত ওনাদের বাসায় ছিল। মান সম্মান কিছু থাকলো না তাহমি। তাহমি অবাক হলো কিছুটা।
তার ভাই তো এমন নয় যে রাত কাটাবে মেয়েদের সাথে, তাও নিজের ছাত্রীর সাথে। ভালোবাসা কিংবা ভালো লাগা থাকলেও তো তৃষা অথবা তাকে কিছু জানাতো, নাকি ছেলেটাকে ওরা ফাঁসিয়ে দিল কেউ। মা তুমি একটু শান্ত হও, আব্বুকেও শান্ত থাকতে বলো, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আমরা যাচ্ছি, পরিস্থিতি কেমন জানি না কিছু, তেমন হলে সোহনকে পাঠাতে হবে। আমরা কি করব? শুনেছি ভদ্রলোক অনেক বড়লোক, যদি আয়নের কেরিয়ার শেষ করে দেন। মা এসব নেগেটিভ দিকগুলো জাস্ট ভুলে যাও না, কিছু হবে না। ঠিকানা টেক্সট করে দাও, আমরা একটু পরেই আসছি ওখানে। ঠিক আছে তাহমি, রাখছি। শেখ বাড়ির ড্রয়িং রুমে বসে আছে আয়ানের বাবা, মা ও বোন তাহমি। তাহমির স্বামী আয়ানের পাশে দাঁড়িয়ে আছে ঘরের উত্তর কোণে। অনিমা নিজের ঘরে আছে। এতগুলো মানুষের সামনে আসার মতো মুখ নেই তার। বদ্ধ ঘরে যেমনই থাকুক দুজন, বাইরের লোকজন কখনো এটা বিশ্বাস করবে না তারা কোনো অন্যায় করেনি। সত্তর শেখ আয়ানের সামনে এসে দাঁড়িয়ে একবার দৃষ্টিপাত করলো তার দিকে। তারপর তাহমির বাবা মায়ের সামনাসামনি সোফায় বসলেন। আয়ান চুপচাপ ফ্লোরের দিকে তাকিয়ে আছে। বাবা মায়ের সামনে এভাবে দাঁড়াতে হবে ভুলেও কখনো ভাবেনি। লজ্জায় মাটিতে মিইয়ে যেতে ইচ্ছে করছে আয়ানের। ঘটনা কি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমিও বুঝতে পারছি, কিন্তু বুঝতে একটু দেরি করে ফেলেছি আমি। আমার বোঝা উচিত ছিল। অনিমার বাবার স্পষ্ট কথায় আয়ানের বাবা নড়ে চড়ে বসলেন। আয়ানের বাবা বললেন, আমরা ভীষণ লজ্জিত। আসলে আমরাই আমাদের ছেলেকে ঠিকমতো শিক্ষা দিতে পারিনি। পারলে মাঝরাতে অন্য মেয়ের ঘরে এভাবে আসতে পারত না। বাবার মুখে এরকম কথা শুনে ভীষণ কষ্ট হচ্ছে আয়ানের। শাহন আয়ানের কাঁধে হাত দিয়ে ভরসা দেওয়ার চেষ্টা করছে। তাহমি নিশ্চুপ, এখানে তার বলার মতো কিছু নেই। সত্তর শেখ একটু ভেবে নিলেন, তারপর বললেন, তাহলে বলতে চাচ্ছেন আমারও শিক্ষার অভাব ছিল? অনিমার বাবার কথার মানে কেউ বুঝতে পারল না। ইতস্ততভাবে আমেনা ইসলাম বললেন, না ভাইজান, আপনার বুঝতে ভুল হচ্ছে। সেটা আমি বুঝতে পেরেছি। আমি বললাম আমার কথা। আয়ানের মতো বয়সে তো আমিও এরকম ঘটনা ঘটাতাম। অনিমার মায়ের সাথে দেখা করতে বাড়ির পিছনে আসতে বলতাম রাতে। সেই জন্যই বললাম আমারও তাহলে শিক্ষার অভাব ছিল আর কি। ভদ্রলোকের কথায় হকচকিয়ে গেল সবাই। কেবল শহন মিটমিট করে হাসছে। আয়ানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, চলো বাবু, ভয় পেও না, ঘটনা ঘটে যাবে। আয়ান সন্দিহান সে বিষয়ে। ভদ্রলোকের মতিগতি বোঝা দেয়। গতকাল রাত থেকে একেবারে গুরু গম্ভীর হয়েছিলেন। একটা কথাও বলেননি। অনিমাকে শুধু নিজের ঘরে থাকতে বলেছিলেন, আর আয়ান ছিল গেস্ট রুমে। আসলে আপনার কথার মানে বুঝতে পারছি না মিস্টার শেখ। আমার মেয়ে বয়সে ছোট, প্রেম করার বয়স হলেও বিয়ে করে সংসার সামলানোর দায়িত্ব সে নিতে পারবে না হয়তো। সেজন্য আপাতত বিয়েটা স্থগিত রাখলাম। অনিমা এইচএসসি পরীক্ষাটা দিক, তারপর না হয় আমরা ওদের বিয়েটা দিয়ে দেব। আয়ানকে অনেক আগে থেকে দেখছি তো, ছেলেটা আমার পছন্দের। ড্রয়িং রুমে উপস্থিত সবাই চমকালো অনিমার বাবার কথায়। আয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার বাবার দিকে। তিনি মুচকে হাসছেন আয়ানের দিকে তাকিয়েই। সবাই একসাথে হেসে উঠল এবার। এতক্ষণে যেন সবাই প্রাণ ফিরে পেয়েছে। আয়ানের বাবা অনিমার বাবার সামনে এসে হাত ধরে বললেন, আপনার মতো মানুষ খুব কম দেখেছি ভাই। এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেকে মেনে নিলেন অনায়াসে। মানুষটা কেমন সেটাই মুখ্য বিষয় ভাই। স্ট্যাটাস দেখে আমি মানুষ বিচার করি না। আজ যাই থাকুক, আমার একটা সময় আমিও বেকার ছিলাম। মানুষ চেষ্টা ও কঠোর পরিশ্রম করলে অবশ্যই উন্নতি লাভ করে। তাছাড়া আমার মেয়ে যাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো। আমার মেয়ে আমার পৃথিবী। আমি চাইবো অনিমা সুখী হোক। আপনাদের কাছে শুধু এইটুকুই চাওয়া। অনিমা ও আয়ানের বাবা দুজন একে অন্যকে জড়িয়ে ধরলেন খুশিতে। এদিকে সহনও জড়িয়ে ধরল আয়ানকে। চলো বাবু, ঘটনা ঘটে গেল কিন্তু। আয়ান হাসছে সহনের কথায়। অন্যদিকে অনিমা বেচারি ঘরে বসে আছে ভয়ে ভয়ে। বাইরে বেরোতে সাহস পাচ্ছে না। আয়ানের পরিবারের লোকজনের সামনে কিভাবে যাবে? অনিমার ভাবনা ছেদ ঘটে দরজা খোলার ক্যাচ ক্যাচ আওয়াজে। দরজার দিকে দৃষ্টিপাত করতে দেখল 25 কিংবা 26 বছর বয়সী এক সুন্দরী নারী দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে।
অপরিচিতা কাউকে নিজের ঘরে দেখে স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়ে গেল অনিমা। ততক্ষণে তাহমি ঘরের মধ্যে ঢুকে বিছানায় অনিমার পাশেই বসল। আপনি কে? মানে আমার ঘরে কিভাবে এলেন? অনিমার প্রশ্নে তাহমি মৃদু হেসে বলল। আমি তোমার বড় ননদি, আয়ান আমার ভাই। চমকালো অনিমা, নড়ে চড়ে উঠল একটু, বোকা বোকা হেসে বলল। আপু, বাবা যদি আপনাদের কিছু বলে থাকেন তার জন্য আমি দুঃখিত। আপনার ভাইয়ের কোনো দোষ নেই। চাপ নিও না, সবকিছু ঠিক হয়ে গেছে। ভালো করে এইচএসসি পরীক্ষাটা দাও, তারপর আমাদের বাড়ি বউ করে নিয়ে যাব। কিন্তু হ্যাঁ, এই রাতে ঘরে বসে প্রেম করা বন্ধ করবে, ঠিক আছে? এখন তো লুকোচুরির কিছুই নেই, দিনের বেলাতেই না হয় বাইরে বেরিয়ে প্রেম করবে। তাহমি হেসে হেসে বলল। অনিমা একটু লজ্জা পেল বটে। ইস, রাতে ঘরে আসাটাকে সবাই কিভাবে নিল? আয়ান ঠিক বলতো, কেন যে জোরাজোরি করে মানুষটাকে আসতে বলল? তবে আয়ানের বোন কি বলল? সত্যি ওদের বিয়ে হবে? বাবা সব মেনে নিয়েছে? আপু, বাবা কি এসব বলেছেন? হ্যাঁ, ওনার কোনো আপত্তি নেই তোমাদের বিয়েতে। অনিমা এতক্ষণে যেন নিঃশ্বাস ফেলল। রাত থেকে মনে হচ্ছিল দম আটকে যাবে। তাহমি অনিমার মাথায় আলতো করে হাত বুলিয়ে বিদায় সম্ভাষণ জানিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। তাহমি বের হতেই বিছানার ওপর উঠে উড়াধুরা নাচতে লাগলো মেয়েটা। গান ছাড়াই সেই ভয়ঙ্কর নাচ দেখার মতোই হচ্ছিল। ভাইয়ার বিষয়ে সব কিছুই ফোনে বড় বোনের কাছ থেকে শুনেছে তৃষা। বেশ শান্তি লাগছে। সব কিছু ভালোই হলেই শান্তি। অনিমা কলেজে ভর্তি হয়েছে, লেখাপড়ার দিকেও মনোযোগী হয়েছে মেয়েটা। আয়ানের করা নির্দেশ, পরীক্ষায় ভালো রেজাল্ট করা চাই। সবাই যাতে এটা না বলতে পারে প্রেম করতে গিয়ে রেজাল্ট খারাপ হয়েছে, সেই মতো লেখাপড়া করছে অনিমা। ভর সন্ধ্যাবেলা রান্নাঘরে চা তৈরি করছে তাহমি। চুলোয় পানি বসিয়েছে, চায়ের পানি ফুটছে। হাতে চাপাতি নিয়ে অপেক্ষা করছে তাহমি। সহন ডাইনিং টেবিলে বসে একটু পরপর নজর রাখছে স্ত্রীর দিকে। রান্নাঘরে ঢুকলেই সহনের মনে হয় কেমন একটা ভয় কাজ করে। তাই যখন নিজে বাড়িতে না থাকে মাকে বলে যায় খেয়াল রাখতে। ফোনের দিকে তাকিয়ে একটা নিউজ দেখছে সহন। তার ফাঁকে ফাঁকেই তাহমির দিকে দৃষ্টিপাত করছে। তাহমি বলেছে রাতে একটা নিউজ দিবে। কি নিউজ সেটা জানতে চাইলে বলল গুড নিউজ। সহন এসব ভেবে একটু বেখেয়ালি হয়ে গেল। হঠাৎ রান্নাঘর থেকে ধূপধাপ শব্দ ভেসে আসতেই সহন চমকে ওঠে। রান্নাঘরের দিকে দৃষ্টিপাত করতেই দেখে তাহমি ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। চাপাতি সব জায়গায় ছড়িয়ে গেছে। দৌড়ে রান্নাঘরে গেল সহন। তাহমি জ্ঞান হারিয়ে ফেলেছে। মা, 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 এদিকে এসো, তাহমি সেন্সলেস হয়ে গেছে। সহনের চিৎকার চেঁচামেচি শুনে জায়নামাজ থেকে উঠে দাঁড়ালেন ফরিদা। মাগরিবের নামাজ শেষে জিকির করছিলেন তিনি। তসবিহ ও জায়নামাজ জায়গা মতো রেখে এক প্রকার ছুটে রান্নাঘরের দিকে এগোতে লাগলেন তিনি। সহন তাহমিকে কোলে তুলে নিয়েছে ততক্ষণে। ফরিদা খান গ্যাসের চুলো বন্ধ করে দিলেন। কি হয়েছে তাহমির? কি হয়েছে সহন? হঠাৎ জ্ঞান হারালো কেন? মনে হয় আগুন থেকে এমন হয়েছে। ডাক্তার বলেছিল না ওর মনে আগুনের প্রতি চাপ একটা ভয় কাজ করছে। সহন কোলে নিয়ে বেডরুমে নিয়ে গেল তাহমিকে। ফরিদাও ছেলের পেছন পেছন এসেছেন। সহন বিছানায় শুইয়ে দিল তাহমিকে। টেবিলের ওপর থেকে গ্লাস নিয়ে হাতে পানি ঢেলে তাহমির চোখে মুখে ছড়িয়ে দিচ্ছিল সহমের মা। সহন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগছে মেয়েটার। সহন, ওর তো জ্ঞান ফিরছে না, তুই বরং ডাক্তার ডাক। আমি ডাক্তার আঙ্কেলকে ইমার্জেন্সি বলে টেক্সট করেছি আসতে। পানি দিলে তো একটু অপেক্ষা করো, জ্ঞান ফিরবে। আমারই ভুল, আমার উচিত তাহমিকে রান্নাঘরের কোনো কাজই না করতে দেওয়া। ফরিদা খান নিজেকে অপরাধী ভাবছেন। সহন মাকে সান্ত্বনা দিতে বলে। মা, তাহমি তো কারো কথা শোনো না, তোমার কোনো দোষ নেই। ডাক্তার আসছে তো সব ঠিক হয়ে যাবে। বেশ কিছুক্ষণ হলো তাহমির জ্ঞান ফিরেছে। এর মধ্যে ডাক্তারও এসে গেছে। ডাক্তার ফারুক আহমেদ সহনের পূর্ব পরিচিত। মধ্যবয়স্ক ফারুক আহমেদ দেখতেও লম্বা চওড়া, চুলগুলো হালকা সোনালি রঙের। সহনকে ছোট থেকে উনি দেখছেন। তাহমি দুর্বল কণ্ঠে বারবার সহনকে বলছিল ডাক্তার লাগবে না, কিন্তু শাশুড়ি এবং স্বামী কেউ তাহমির কথায় পাত্তা দিল না। অজ্ঞতা চুপ করে রইল তাহমি। ডাক্তার তাহমির প্রেশার মেপে দেখলেন, সাথে চোখ ও জিহ্বা দেখলেন একবার। সহন দাঁড়িয়ে আছে ঘরের এক পাশে। ফরিদা তাহমির পাশে বসে আছেন। আপাতত যতটুকু বুঝতে পেরেছি ওনার প্রেশার ভীষণ লো, আর খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না ইদানিং।
সেজন্য শরীর দুর্বল হয়ে গেছে। বাদবাকি যা বোঝার কিছু টেস্ট করতে দিলাম, সেগুলো করালে শিওর হয়ে বলতে পারবো। ডাক্তারের কথায় চোখ মুখ ম্লান হয়ে গেছে সহনের। মেয়েটা কেন যে এরকম অনিয়ম করে। আঙ্কেল, সিরিয়াস কিছু আশঙ্কা করছেন? সহন কিছুটা ভীতি প্রদর্শন করে বলল কথাটা। তাহমি ততক্ষণে কটমট করে সহনের দিকে দৃষ্টিপাত করল। কতক্ষণ ধরে চোখ টিপ্পনি দিচ্ছে, কিন্তু সেদিকে হাদাটার খেয়ালই নেই। না, চিন্তার কিছু নেই, আমি আসছি সহন। আগামীকাল তুমি বরং হাসপাতালে যেও তাহমিকে নিয়ে। ঠিক আছে আঙ্কেল, চলুন এগিয়ে দিয়ে আসি। মা, তুমি বসো ওর কাছে। ঠিক আছে, যা তুই, আমি আছি। সহন ডাক্তার ফারুক আহমেদকে নিয়ে রুমের বাইরে বেরিয়ে গেল। রাতে ফরিদা খান নিজে বসে খাইয়ে দিল তাহমিকে। ফলশ্রুতিতে আজকে পেট বেশি ভরে গেছে মনে হচ্ছে তাহমির। মায়েরা কখনো সন্তানদের কম খাওয়াতে পারেন না। তাহমিকে আজকে আর বিছানা ঠিক করতেও দেয়নি সহন, নিজের থেকেই সব কিছু গুছিয়েছে। মশারি টানানো শেষ করে তাহমির পাশে এসে মাত্র শরীর এলিয়ে দিল সহন। তাহমির সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে, গরম ভালোই জাকিয়ে বসেছে। সহন তাহমির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। তাহমি সহনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সহন ভড়কে গেছে কিছুটা, সে তো কিছুই করলো না, তাহলে এভাবে তাকিয়ে আছে কেন তার বউ? তাও আমি কিছু হয়েছে? আমি কি কিছু করেছি? কই না তো, আজকে তো কিছু করিনি আমি। চুপ কর, মাঝে মধ্যে আমার আহমকের মতো কেন করিস? তখন কতবারই ইশারা করলাম। আমক তো আগে ছিলাম না, বিয়ের পর হয়েছে। আর আমি তখন চিন্তিত ছিলাম, তাই খেয়াল করিনি। বুঝলাম। একটা কথা শোন। তাহমি দৃষ্টি অন্যদিকে সরালো। সহন আগ্রহী হয়ে শুধালো, কে? তোকে কেউ ডাকছে। কে ডাকছে? অবাক হলো সহন, কারো আওয়াজ তো তার কানে আসছে না। তাহমি সহনের প্রশ্নের উত্তর না দিয়ে ডান হাতের আঙ্গুল উঁচিয়ে নিজের পেটের দিকে ইশারা করল। সহন ঠিকমতো বিষয়টা বুঝতে না পারলেও শোয়া থেকে উঠে তাহমির পেটের কাছে গিয়ে বসল। সে আসছে, আমাদের ঘরের নতুন অতিথি। সহনের কাছে এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। তাহমি অন্যদিকে তাকিয়ে হাসছে। সহন দ্রুত নিজের কান তাহমির তলপেটে ঠেকিয়ে উৎসাহী হয়ে প্রশ্ন করল, এটা কি সত্যি তাহমি? তাহমি বলল, হ্যাঁ। সহন আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল পেটের ওপর। আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কোলে তুলে নিল তাহমিকে। বিছানা থেকে নেমে তাহমিকে কোলে নিয়ে ঘরের এ মাথা থেকে ও মাথা হাঁটতে হাঁটতে বলতে লাগলো, কি খবর সোনালি তাহমি? আমি তো খুশিতে পাগল হয়ে যাব। আমি বাবা হব? সিরিয়াসলি? তেমন সন্তানের মা হবে? যা পাগল হয়ে ছাগল হয়ে মাঠে ঘাস খা তুই। আর হ্যাঁ, মজা করেছি, মিছি মিছি বাবা হবি তুই। তাহমি মুখ ভেঙচি কেটে বলল। সহন হাসছে শুধু। আজকে আর কোনো কথাতেই ঝগড়া করবে না সে। এত খুশি এক জীবনে সে হয়নি আর। বিছানায় খুব আস্তে করে বসালো তাহমিকে, তারপর নিজেও বসলো স্ত্রীর পাশে, দু হাতে দু হাত রাখল। তাহমি, তুই নিজেও জানিস না তুই কি সুখ দিলি আমাকে। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমার সন্তান। ইচ্ছে করছে তোকে মাথায় তুলে নেছে। আসলেই সহন আমাদের বেবি হবে। মামুনি আর আব্বু শুনলে কত খুশি হবে বলতো। ভীষণ ভীষণ খুশি হবে। ইস, আমার তো দরই সইছে না। কবে আসবে আমার ছোট্ট পাখিটা? তাহমিকে বুকে জড়িয়ে নিল সহন। তাহমিও সহনকে আঁকড়ে ধরে আছে দু হাতে। অপেক্ষা কর, দেখবি মাসগুলো দেখতে দেখতেই যাবে। অপেক্ষা এত তিক্ত জ্ঞান, তবে মধুর অপেক্ষা করতেও শান্তি, কারণ অপেক্ষার ফল যে সুমিষ্ট হয়। ইয়েস মাই ডিয়ার বর, বেবি আসবে ঘরে, এখন থেকে আরো বেশি সহনশীল হতে হবে তোকে। তাহমি, খবরদার আর বলবি না সহনশীল। আমাদের বেবি যেন না জানতে পারে তার মা তার বাবাকে কিরকম বেজ্জতি করে। তাহমি হাসতে হাসতে শেষ। বেচারা সহনশীল চৌধুরী সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন আমেনা ইসলাম। আজকে মেয়ে জামাই আসার কথা। গতকাল গিয়েছিল বড় মেয়ের বাসায়। এত বড় খুশির সংবাদ পেয়ে দুই বাড়ির সবার মহা খুশি। আর সেই সংবাদ শুনেই আসছে তৃষা ও অনিক। যদিও এমনিতেই আসার কথা ছিল ওদের, কিন্তু এই খবরটা শুনে দুদিন আগে আসছে ওরা। আয়ান বেরিয়েছে অনিমাকে আনতে। দুপুরে আয়ানদের বাসায় খাওয়া দাওয়া করবে অনিমা। শেখ সাহেবের থেকে আগেই অনুমতি নিয়েছেন আয়ানের বাবা। ভদ্রলোক আপত্তি করেননি। আয়ানের মাঝে মধ্যে ভীষণ ভাগ্যবান মনে হয় নিজেকে। মনের মানুষটাকে এত সহজে সবাই পায় না। যদিও বিয়েটা হতে দেরি, কিন্তু সবাই তো রাজি।
আমিনা ইসলাম কড়াইয়ে পানি ঢেলে ঢাকনা দিয়ে বসার ঘরে এগিয়ে গেল। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সময় সকাল 10টা 20 বেজেছে। 11টার মধ্যে তো ওদের আসার কথা। ওরা আসলে যেন ভালো করে কথাবার্তা বলতে পারে, সেজন্য আগেভাগে দুপুরের রান্না সেরে রাখছেন উনি। অনিক ও তৃষা এলে সবাইকে নিয়ে তাহমিকে দেখতে যাবে। তারপর সেখান থেকে তাহমি ও সহনকে দুপুরের লাঞ্চের জন্য নিয়ে আসবে। সহন যদিও অফিসে, তাই তাহমি একাই আসবে। পরে সহন অফিস থেকে চলে আসবে শ্বশুরবাড়ি। তাহমিকে সহন সকালবেলা দিয়ে আসতে চেয়েছিল বাবার বাড়ি, কিন্তু অনিক আর তৃষা চাচ্ছিল বোনের শ্বশুর বাড়িতে গিয়েই দেখবে তাকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে দেখে নিচ্ছে অনিমা। এর মধ্যে দুটো পোশাক চেঞ্জ করে দেখা হয়ে গেছে। প্রথমে বেবি পিঙ্ক কালারের 3 পিস পরেছিল, পরে সেটা বদলে আবারও সাদা রঙের গাউন পরেছে। কোন পোশাকে যে সুন্দর লাগবে সেই নিয়ে সন্দিহান সে। আয়ানের চলে আসার সময়ও আগত। এর মধ্যেই কলিং বেলের আওয়াজ ভেসে এলো অনিমার কর্ণকুহরে। অনিমা রুদ্ধশ্বাসে ছুটল দরজা খুলে দিতে এবং খুলেও দিল। আয়ান একবার আপাতমস্তক নজর বুলিয়ে নিল অনিমার দিকে। এসো এসো। সাজগোজ কমপ্লিট? দেখো তো ঠিকঠাক লাগছে আমাকে? খুব সুন্দর। যে বেশি ঠিকঠাক দেখালে বাইরের লোকজনের নজর পড়বে আমার পিচ্ছি বউয়ের ওপর। আমি মোটেও পিচ্ছি নই। থাক এসব, এখন চলো বের হই। তুমি দাঁড়াও একটু, আমি হ্যান্ডব্যাগ ও ফোন নিয়ে আসছি। অনিমা আয়ানের জবাবের অপেক্ষা না করেই আবারও নিজের ঘরের দিকে ছুট লাগালো। মিনিট 2-1 মধ্যে আবার ফিরেও এলো। আয়ান হাসলো ঠোঁট কামড়ে। মেয়েটা এখনও ছেলে মানুষই ছাড়তে পারেনি। তাহমি, তাহমি এদিকে আয়, দেখ কানা এসেছে, আস্তে আস্তে আসবি কিন্তু। শাশুড়ির হাঁক ডাক শুনে নিজের ঘর থেকে বেরিয়ে এলো তাহমি। বসার ঘরে বসে আছে তৃষা, অনিক ও আমিনা ইসলাম। বোরকা পরেই আছে তৃষা এখনও। ও বাড়িতে পৌঁছে এখানে এলো তৃষা ও অনিক। কেমন আছিস তৃষা? অনেক কেমন আছেন? তাহমি তৃষার সামনাসামনি সোফায় বসল। ফরিদা খান এর মধ্যে হালকা নাস্তা পরিবেশন করছেন। আলহামদুলিল্লাহ আপাই, আমরা বেশ ভালো আছি। তোমার শরীরের খবর কি? আলহামদুলিল্লাহ ভালো। আমিনা ইসলাম তাহমির পাশে বসলো এসে। মেয়েকে ভালো করে দেখে নিল একবার। আনমনে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে বললেন, তাহমি মা, কত বড় হয়ে গিয়েছিস তোরা। তোর বাবা খবরটা শুনে একদিন আগেই ফেরার জন্য চেষ্টা করছে। কাজকর্ম না থাকলে কখন আসতো তোর কাছে? সমস্যা নেই মা, আমি তো আছি। বাবা ধীরে সুস্থে কাজ করুক। তোমরা কিছু খাচ্ছ না কেন? তিশা, নাও নাও, নতুন জামাইকেও খেতে দাও। ফরিদা খান বললেন তৃষাকে। অল্প স্বল্প খেলো ওরা। তারপর তাহমিকে নিয়ে নিজেদের বাড়ির দিকে এগোলো। সহন দুপুরে যাবে একেবারে, বিকালবেলা আর অফিসে যাবে না। অন্যদিকে বাসায় এসে কাউকে না দেখে অনিমা হাজারটা প্রশ্ন করে ফেলেছে আয়ানকে। বেচারা আয়ান চুপ করে দাঁড়িয়ে আছে দরজার সামনে। দরজা খুলে রেখেছে সবাই ফিরবে সেজন্য। অনিমার ড্রয়িং রুমে হেঁটে হেঁটে বিভিন্ন মতবাদ প্রকাশে ব্যস্ত। শুনছো? হ্যাঁ বলো। কান থাকায় তো বিপদে পড়ে গেছি, না থাকলে তো আর শুনতাম না। আয়ান নির্লস গলায় বলল। অনিমা দিল মুখ ভেঙসি। এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরল আয়ানকে। ঘাড়ে নাক ডুবিয়ে নিঃশ্বাস ফেলল বার কয়েক। উষ্ণ ছোঁয়ায় কেমন অস্থির লাগছে আয়ানের। এখন যদি কেউ এসে দরজার সামনে এসব দেখে কি ভাববে? আয়ান এসব ভেবে অনিমাকে নিয়ে সোফায় বসালো, নিজেও বসলো পাশে। অনিমা এতদিনে একটুও ফাঁকা জায়গা পায়নি আয়ানকে, তাই আজ নিরিবিলিতে পেয়ে সর্বোচ্চ জ্বালিয়ে মারবে বলেই হয়তো প্রতিজ্ঞাবদ্ধ করেছে সে। শোনো না, আসো একটা কিস করি। কোথায় করবো বলো? তোমার যেখানে ইচ্ছে। অনিমার সহজ সরল প্রতি উত্তরে আয়ান ঠোঁট কামড়ে হাসল। ইশারায় বক্ষ বিভাজনের দিকে দেখিয়ে বলল, এখানে কিস করবো, আসো। অনিমা তড়িৎ গতিতে সোফা থেকে উঠে অন্যদিকে গিয়ে দাঁড়ালো। আয়ান হাসছে ওর অবস্থা দেখে। সারাক্ষণ জ্বালিয়ে মারা মেয়েটা যদি উল্টো এমন করে তবে মজা লাগবারও কথাই। খবরদার বললাম, এদিকে আর ইশারা করবে না। অসভ্য হয়ে যাচ্ছ তুমি। কপাল, গাল, ঠোঁট থাকতে নজর অন্যদিকে যায় কেন? আয়ান বসা থেকে উঠে ধীর পায়ে অনিমার দিকে এগোচ্ছে। নজরের কি দোষ বলো? এত আকর্ষণীয় হলে তো সব দিকেই নজর যাবে। কাছে এসো, লাভ বাইট দিচ্ছি। না না। ইয়েস।
আয়ান ঠোঁট টিপে হাসতে হাসতে অনিমার দিকে এগোচ্ছে আর অনিমা এক পা করে পিছিয়ে যাচ্ছে। এমন সময় দরজায় কারো উপস্থিতি পেয়ে হকচকিয়ে গেল দুজনই। সবাই এসে গেছে। দুপুরে সবাই একসাথে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলো। বিকালের দিকে অনিমাকে বাসায় পৌঁছে দিতে গেল আয়ান। রাতে ছাদে সবাই মিলে আড্ডা দিবে বলে ঠিক করেছে সহন ও অনিক। আয়ান সেই মতো সন্ধ্যায় বাসায় ফেরার আগে কিছু খাবার কিনে নিয়ে এসেছে। আগুন জ্বেলে সবাই বসে খাবে আর আড্ডা দিবে। যদিও শীতকালে আগুনের পাশে বসে মানুষ, কিন্তু ওদের গরমেও এমন কাজ করা লাগবে। সন্ধ্যা হতেই আয়ান, সহন, তাহমি, অনিক ও তৃষা ছাদে চলে এসেছে। আকাশে আজ ভরা পূর্ণিমা। দূর থেকে দিনের আলোর মতো সব কিছু স্পষ্ট লাগছে। দুই বোনই থ্রি পিস পরে আছে আর ছেলেরা টি শার্ট আর লুঙ্গি, হাফ প্যান্ট। সবাই গোল হয়ে বসল। অনিমাকে ভীষণ মিস করছে আয়ান। মেয়েটা থাকলে ভীষণ কথা বলতো, মাঝে মধ্যে তাকে বিব্রতও করতো বটে। কি ব্যাপার শালা বাবু, হবু বউকে মিস করছো বলছে? সহনের প্রশ্নে অনেক হেসে উঠল। আয়ান খানিকটা লজ্জা পেল হয়তো। আরে না, চলো আমরা বরং আন্তাক্ষরী খেলবো। তাহমি বলল। ঠিক আছে, কে প্রথমে গান গাইবে তাহলে? তৃষা অনিককে দেখিয়ে বলল, ডাক্তার সাহেব আগে শুরু করুন, তারপর দুলাভাই। হ্যাঁ, বেশ, তাহলে শুরু করলাম। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। ল দিয়ে গান শুরু করো, কি ব্যাপার? আয়ান বলল। সহন একটু ভাবলো, তারপর গান শুরু করলো। যদি দিশহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? হাসি আনন্দে দুটো দিন সবাই একসাথে কাটালো। সহন যেহেতু বৃহস্পতিবার দুপুরে এসেছিল, শুক্রবার কাটিয়ে একেবারে শনিবারে অফিসে গিয়েছে। তাহমিকে বাসায় পৌঁছে দিয়েছে আয়ান। তৃষা ও অনিক যাবে আর একদিন পরে। তৃষা ও অনিকের সম্পর্কে আগের চেয়ে বন্ডিং ভালো হয়েছে। অনেক আগের মতো পাগলামি করে না এখন, আর না তো নিজে থেকে তৃষাকে বিরক্ত করে। পরন্ত বিকেল বাগানে দাঁড়িয়ে গাছগুলো পর্যবেক্ষণ করছে অনিমা। গাছ ভীষণ ভালোবাসে মেয়েটা, বিশেষ করে ফুলের গাছ। বাগানে হরেক রকমের ফুলের গাছ আছে, তার মধ্যে গোলাপ, ডালিয়া, অপরাজিতা, মাধবীলতা অনিমার বেশি প্রিয়। তবে সবচেয়ে বেশি প্রিয় যে ফুল সেটা হলো বকুল। বাগানের পশ্চিম দিকে একটা বকুল গাছ আছে। অনিমা প্রতিদিন নিয়ম করে একবার বকুল গাছটার নিচে গিয়ে ফুল কুড়িয়ে নিয়ে আসে। কিছু ফুল বইয়ের ভাঁজে রাখে আর কিছু ফুল বালিশের পাশে। আসলে এই গাছটা অনিমার মা রোপণ করেছিলেন, সেই জন্য এই গাছের সংস্পর্শে গেলে কেমন একটা মানসিক শান্তি পায় মেয়েটা। অনিমা, আচমকা বাবার ডাকে চমকে উঠল অনিমা। এই সময় খুব কম বাসায় থাকেন সত্তর শেখ। অনিমা বাবার দিকে এগোলো কয়েক কদম। জি বাবা, তুমি এখানে এলে যে, কিছু বলবে? মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন সত্তর শেখ। কেমন জানি লাগছে ওনাকে আজ। অনিমা বিষয়টা বুঝতে পেরে বাবাকে জড়িয়ে ধরল। বলছিলাম তুই বরং বিয়েটা এক্ষুনি করে নে মা। এমনিতেই 1 বছর পরে বিয়ে হবে, তার চেয়ে এক্ষুনি কর। শুধু শুধু দূরে দূরে থেকে দুজনে কষ্ট পাবি কেন? অনিমা জানে নিশ্চয়ই তার বাবা অন্য কোনো কারণে এত তাড়াহুড়ো করছে। বাবা, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তবুও ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। আমাকে বিদায় দেওয়ার জন্য তোমার এত তাড়া? অভিমানী সুরে বলল অনিমা। মেয়ের মাথায় চুমু খেলেন সত্তর শেখ। দু চোখ ছলছল করছে ওনার। অনিমা চুপ করে আছে। পারলে আজীবন আমার কাছে রাখতাম তোকে, কিন্তু সেটা তো সম্ভব নয় অনিমা। আমি সন্ধ্যায় যাব আয়ানদের বাসায়। এখন কল দেব আয়ানকে। আনুষ্ঠানিকভাবে আমার তো বিয়ের কথা বলতে যেতে হবে। আচ্ছা বাবা। দুই পরিবারের সবাই একসাথে বসে অনিমা ও আয়ানের বিয়ের দিন তারিখ ঠিক করেছে। অনিমার বাবা বিয়েটা তাড়াহুড়ো করে দিতে চাইলেও শেষমেশ সেটা হলো না, কারণ অনিমার পরীক্ষা শেষ হওয়ার আগে আয়ান কোনোভাবে বিয়ে করতে রাজি না। বিয়ে করলে অবশ্যই অনিমার পড়ালেখার মন মানসিকতা একটু হলেও বিগড়ে যাবে। সেসব আয়ান চায় না। কেউ না জানুক, আয়ান তো জানে না। এখনই বিয়ে হলে অনিমা বই পড়ার বদলে সারাদিন তাকে পড়ার চেষ্টা করবে। সেই জন্য ঠিক পরীক্ষা শেষ হওয়ার পরেই বিয়েটা হবে।
তাই শেষমেশ সত্তার শেখও সেটাই মেনে নিয়েছেন। আয়ান সব কিছু সাইডে রেখে মনোযোগ দিতে বলেছে অনিমাকে। সংসার করাই একমাত্র লক্ষ্য না করে নিজের যোগ্যতা অর্জনের দিকেও মনোযোগী হতে হবে অনিমাকে। দেখতে দেখতে 6 মাসে কেটে গেছে। তাহমির পেটটা আগের তুলনায় উঁচু হয়ে গেছে। সেই নিয়ে ভীষণ লজ্জা লাগে ওর। আগে যদিও তেমন লজ্জা ছিল না, কিন্তু এই অবস্থায় কারো সামনে যেতে ভীষণ লজ্জা লাগে তাহমির। সেজন্য শ্বশুরের সামনে পড়ে না বললেই চলে। আর স্কুল থেকে ছুটি নিয়েছে। সহন্ত বলছিল চাকরি ছেড়ে দিতে, কিন্তু স্কুলের সবাই তাহমিকে খুব ভালোবাসেন। তাই যতদিন ইচ্ছে ছুটিতে থাকলেও দিন শেষে তাদের সাথে তাহমিকে রাখতে চান স্কুল কমিটি। তাহমিও তাই চাকরি ছাড়েনি। ভর দুপুরবেলা দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ঘরে এসে বিছানায় বসলো তাহমি। আজ শুক্রবার হওয়ার সহন বাসায় আছে। সহনের খাওয়া শেষ হয়নি এখনও। শরীরটা কেমন অস্থির লাগছে তাহমির। শুয়ে বসে কিংবা দাঁড়িয়ে কোনোভাবে শান্তি পাচ্ছে না। মাঝে মধ্যে মেজাজ হুটহাট বিগড়ে যাচ্ছে। নিজেকে ভীষণ অসহায় লাগে তাহমির। হঠাৎ হঠাৎ মুড সুইং হয়। কিরে, এভাবে বসে আছিস কেন? অসুস্থ লাগছে? সহনের প্রশ্নে ভাবনায় লাগাম টেনে সামনের দিকে দৃষ্টিপাত করল তাহমি। সহন দাঁড়িয়ে আছে তাহমির একটু সামনেই, কিন্তু ভাবনার অতলে ডুবে থাকার জন্য সহনের উপস্থিতি টের পায়নি এতক্ষণ। একটু বুঝলাম। মন খারাপ করিস না, এ সময় এমন হয়। সমস্যা নেই, তোর যখন যা মন চায় তাই কর। ইচ্ছে করলে আমার চুলগুলো উগড়ে দিস, আবার ইচ্ছে হলে জিনিসপত্র ভাঙচুর করিস। সহন ভ্রু নাচিয়ে বলল। তাহমির কপালে বিরক্তির সূচক রেখা ফুটে উঠল। এটাই সমস্যা। সামান্য সামান্য বিষয়ে বিরক্ত লাগে, মাঝে মধ্যে আবার খুব ভয় করে যদি সব কিছু ঠিকঠাক মতো না হয়। এসব ইচ্ছে করে না, তুই সর, এসব কথা শুনতে ইচ্ছে করছে না আমার। সহন ড্রেসিং টেবিলের ওপর থেকে চিরুনি আর একটা চুল বাঁধার ক্লিপ নিয়ে এসে তাহমের পেছনে বসল। এলোমেলো হয়ে আছে সব চুল। ঠিকমতো নিজের যত্ন নিচ্ছে না মেয়েটা। সহন আস্তে আস্তে চুলগুলো আশ্রয় দিতে লাগলো। থাক, রাগ করিস না, ঠান্ডা হয়ে বস। চুলগুলো বেঁধে দিচ্ছি, তারপর শুয়ে ঘুমানোর চেষ্টা কর। এত কেয়ার করিস কেন? শুধু বেবির জন্য? না, বেবি এবং বেবির মা দুজনের জন্য। দুজনে আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। চুল বাঁধা শেষ করে ফের চিরুনি ড্রেসিং টেবিলের ওপর রেখে আসলো সহন। তাহমি ততক্ষণে বিছানায় শরীর এলিয়ে দিয়েছে। সহনও তাহমির পাশে শুয়ে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বরটা আমার এত ভালো, আগে বুঝলে কলেজে থাকতে বিয়ে করে নিতাম রে। ভাই রে ভাই, তুই তখন এসব নিয়ে ভাবতি? তুই তো ছেলেদের সাথে মারামারি করতেই বেঁচে থাকতে। সহনের ভেবাচাকা মার্কা চেহারা দেখে তাহমি খিলখিল করে হেসে উঠল। আমি তোর বউ, ভাই হই না? তুই আমাকে ভাই ডাকলে ছেলে মেয়েও কিন্তু মা রেখে মামা ডাকতে পারে। আমি তো এমনি বললাম। পুচকে শুনে এলে কি তখন এসব বলে ডাকবো? জানিস, জানতে হবে না। বিশ্রাম নিয়ে নে, সন্ধ্যায় আমার জন্য ফুচকা আর চটপটি আনতে হবে কিন্তু। সহন শুয়ে তাহমির একটা হাত নিজের বুকের ওপর রেখে বলল, ঠিক আছে মহারানী, আপনার আদেশ শিরোধার্য করা হলো। তাহমি মুস্কি হেসে চোখ বন্ধ করল। দুপুরে খাওয়ার পর একটু না ঘুমালে শরীর কেমন ম্যাচ করে। বিকেলের ম্লান রোদে পার্কের বেঞ্চে বসে আছে আয়ান ও অনিমা। অনিমার হাতে এতগুলো শপিং ব্যাগ ছিল, কিন্তু সেগুলো আপাতত আয়ানের হাতে অবস্থান করছে। বিষয়টা আয়ানের জন্য বেশ কষ্টকর। অনিমা শপিং করতে এসে আয়ানের সাথে মিট করে, কিন্তু শপিং করার টাকা বাবার কাছ থেকে আনে সে। আয়ান তো বেকার, চাইলেও প্রেয়সীর শখ আহ্লাদ পূর্ণ করতে পারবে না। এজন্য মন খারাপ লাগছে আয়ানের। অনিমার চোখ মুখ দেখে খুব আনন্দিত মনে হচ্ছে তাকে। আয়ান নিজ থেকে কিছু জিজ্ঞেস করবে না, কারণ অনিমা যা বলার নিজ থেকেই বলবে, সেটা আয়ান ভালো করেই জানে। কালকে দুপুরে বাসায় চলে এসো। প্রফুল্ল চিত্তে বলল অনিমা। মন তার বেশ উড়ু উড়ু, মেজাজ ফুরফুরে। আয়ান কৌতূহল বশত শুধাল, কেন? আবু যেতে বলেছেন তাই। তাহলে যাব? কেন? আমি বললে কি যেতে না? আগের মতো কি দুষ্টুমি করি আমি? সেটা নয়, আঙ্কেল যখন ডেকেছেন তখন জরুরি কিছু বলার জন্যই, তাই যাবই সেটা বললাম। বুঝলাম। চলো এখন বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। এখন থেকেই বইয়ের ব্যাগ বইতে শেখো। বসা থেকে উঠে দাঁড়ালো অনিমা, সাথে আয়ানও ব্যাগগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছে।
সে আর বলতে, পুরুষ মানুষের অন্যতম ডিউটি তো শখের নারীর ব্যাগপত্র টানা। তো চলো আর কি। অনিমা হেসে সামনে এগোতে লাগলো। আয়ানের ভীষণ বিব্রত লাগে অনিমার বাবার সামনে গিয়ে দাঁড়াতে। সামনেই বিয়ে, অথচ এখন পর্যন্ত একটা চাকরির ব্যবস্থা করতে পারেনি সে। কোনো বাবা তার মেয়েকে এরকম একটা বেকার ছেলের হাতে তুলে দিতে চায়? নেহাত অনিমার বাবা ভালো মানুষ এবং নিজের অঢেল সম্পত্তি রয়েছে বলেই আয়ানের সাথে বিয়ে দিতে হয়তো রাজি হয়েছেন। নিজের সব কিছু মেয়ের বলে আয়ানের চাকরি নিয়ে হয়তো মাথা ঘামাচ্ছেন না তিনি। কিন্তু কালকে যদি হঠাৎ সেসব নিয়ে কিছু বলে, তাহলে কি বলবে আয়ান? চাকরির জন্য যে চেষ্টা করছে না তেমনটা নয়। কি হয়েছে, এভাবে হাঁটছো কেন? অনিমার কথায় সংবিত ফিরে পেল আয়ান। আনমনে হাঁটার ফলে অদ্ভুত মনে হয়েছে অনিমার কাছে। কিছু না, চলো। অনিমা আর ভাবল না আর আয়ানের অন্যমনস্কতার কারণ কি। রাত হলে নিস্তব্ধতায় ছেয়ে গেছে গোটা পৃথিবী। নিশাচর পাখিরা উড়ে বেড়ায় যেখানে সেখানে। গ্রীষ্মের আগমনে উত্তপ্ত ধরনের বুক। গরমে হাঁসফাঁস করছে প্রাণীকুল। এর মধ্যে আবার লোডশেডিং হয় প্রচুর। এমনও হয় যে ঘন্টায় 2 থেকে 3 বার বিদ্যুৎ যাওয়া আসা করে। সেই নিয়ে বিরক্ত তৃষা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রাত 1টার সময় সে। শর্ট টপসের সাথে প্লাজো পরেছে সে। চুলগুলো ওপরে তুলে খোপা করা। আকাশে অল্প বিস্তর বিদ্যুৎ চমকাচ্ছে। বৈশাখের কালবৈশাখী ঝড়ে প্রায় লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে এক একটা শহর কিংবা গ্রাম। কিন্তু তৃষাদের এদিকে বৃষ্টি হয় না, তারপর ঝড়। ঘুমের ঘরে পাশে হাত রাখতেই তৃষার উপস্থিতি টের না পেয়ে ঘুম ভেঙে গেল অনিকের। চোখ ডোলে ডোলে বিছানা থেকে উঠে বসলো অনিক। বিদ্যুৎ নেই। গরমে ঘামিয়ে গোসল করিয়ে দিয়েছে অনিককে। বালিশের পাশ থেকে ফোনটা হাতড়ে ফ্ল্যাশলাইট জেলে দিল অনিক। না, ঘরে নেই মেয়েটা। তবে কি বারান্দায়, নাকি একা একাই ছাদে চলে গেল আবার? ঘুমের 12টা বাজিয়ে বিছানা থেকে উঠে বারান্দার দিকে এগোলো অনিক।